Dear students, Assalamu alaikum. I hope all of you are fine by the grace of Almighty Allah. I am also fine. So we meet again with another class. So let's see. আমরা ইউনিট 6 লেসন 1 প্রিভিয়াস ক্লাসে করেছি, আজকে তার পার্ট 2 আই মিন হচ্ছে আমরা এক্সামে যেভাবে আসবে সেগুলোর প্র্যাকটিস করার জন্য আজকের এই ক্লাসটা। তো আগের ক্লাসে কি করেছিলাম, আমরা ইউনিট 6 শুরু করেছি এবং লেসন 1 করেছি, নেপাল সম্পর্কে আমরা জেনেছি। তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, কিছু কাজ করার কথা ছিল। আই হোপ অল অফ ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। পেজ নাম্বার 69 যে ট্রু ফলস ছিল সেটা অ্যান্সারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ওয়ান যেটা ছিল সেটা ট্রু ছিল, তার মানে এটা অ্যান্সার বাকি লেখার কিছু নেই। ফলস ছিল সেকেন্ডটা, বি নম্বরটা, অ্যান্ড কারেক্ট ইনফরমেশনটা দিয়ে দেওয়ার কথা বলেছিলাম। দ্য ট্যুরিস্ট উইল বি প্রোভাইডেড উইথ অনলি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। ওখানে প্যাকেজে দেওয়া ছিল শুধুমাত্র তাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হবে আর ডিনার দেওয়া হবে, আর দুপুরের যে খাবারটা লাঞ্চ সেটা কী করতে হবে, নিজের খরচে করতে হবে। ফলস নাম্বার 3টাও ফলস ছিল। কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য ট্যুরিস্ট ডু নট হ্যাভ টু পে এক্সট্রা ফর এ হাফ ডে সাইট সিইং ইন কাঠমান্ডু। কাঠমান্ডুতে অর্ধেক দিনের জন্য দেখতে গেলে সেখানে আর টাকা পয়সা এক্সট্রা দিতে হবে না। নাম্বার ডি হচ্ছে গিয়ে, এটাও ফলস ছিল। কারেক্ট ইনফরমেশন হচ্ছে দ্য অপারেটর্স উইল বি আর রিটার্ন এয়ার টিকেট উইথ বাংলাদেশ এয়ারপোর্ট ট্যাক্সেস অ্যান্ড কাঠমান্ডু ডিপার্চার ট্যাক্সেস। তুমি বাংলাদেশ এয়ারপোর্টে আসার পরে ওখান থেকে কিছু ট্যাক্স দিতে হবে এবং কাঠমান্ডু থেকে আসার আগে কিছু ট্যাক্স দিয়ে আসতে হবে। সেটা যে অপারেটর যারা আছে, যারা অফার করেছিল, তারা হচ্ছে এটা বিয়ার করবে। ওকে, নাম্বার এটা ফলস ছিল। কারেক্ট ইনফরমেশন হচ্ছে দ্য ট্যুরিস্ট উইল গো টু পোখারা ফ্রম কাঠমান্ডু বাই এসি বাস। তোমাকে বিমানে নিয়ে যাবে না, এসি বাস দিয়ে ওই জায়গাগুলোতে যেতে হবে। ঠিক আছে। নাম্বার এফটা ছিল লেটার লেখার কথা ছিল। লেটার এটা নিয়ে আমি আর কথা বলছি না, তুমি তোমার মতো করে ইনফরমেশন নিয়ে লিখেছো, আশা করি ফর্ম্যাটটা ঠিক থাকলেই হলো। ঠিক আছে। নাম্বার, তাহলে আমরা আজকে কি করছি, আমরা আজকে হচ্ছে ওই আওয়ার নেইবার্স যে ইউনিট 6 আছে সেখানকার নেপাল নিয়ে পড়েছিলাম। সেই প্যাসেজটা অনেক বড় ছিল। এই প্যাসেজটার আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেন অ্যান্সার করব এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি, ফার্স্ট অফ অল উইল রিড দ্য প্যাসেজ সাইলেন্টলি। একটু পড়ে নিতে হবে, নইলে অ্যান্সারগুলো করা একটু টাফ হয়ে যাবে, কারণ অনেক ইনফরমেশন মিস হতে পারে। পেজ নাম্বার 65 and 66. ওকে, আশা করি অল অফ ইউ হ্যাভ ডান। এখন হচ্ছে বেস্ট অ্যান্সার আমরা যাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সেক্রেড পিলগ্রিমেজ ডেস্টিনেশন মিন। আগে বলে দিচ্ছি, এখানকার কোয়েশ্চেনগুলো এই নেপাল যদি আসে এক্সামে একটু হার্ড হবে। টপিকটা এরকম, ইনফরমেশনগুলো একটু হার্ড। তো আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে। A place of tremor, a place of sacrificial rites, sacred pilgrimage to destination, মানে আমাদের তীর্থযাত্রার যে পবিত্র স্থান যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে হোলি প্লেস অফ কনগ্রেগেশন, প্লেস অফ ট্রেমার, প্লেস অফ স্যাক্রিফাইশাল। ওখানে যে স্যাক্রিফাইস করবে এরকম না। হোলি বাট ফ্রাইটেনিং প্লেস, ভয় পাওয়ার মতো জায়গা এরকম না। হোলি প্লেস ফর কনগ্রেগেশন মানেও হচ্ছে আমাদের এই একটু কী করা, এখানে যেটা বোঝাচ্ছে সেক্রেট প্লেস পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রার জন্য আর কি। ওখানে কি আমরা ইবাদত করার জন্য, হিন্দুরা তো ইবাদত করে না, পূজা করে। ওকে, হোয়াট ইজ দ্য কি ওয়ার্ড অফ দ্য টেক্সট। এখন তোমাদের কোয়েশ্চেন করা হয়, এই যে আমরা গল্পটা পড়েছি এটার মেইন একটা শব্দ দিয়ে বলতে বলি যে এই শব্দ দিয়ে বোঝানো যাবে, সেটা কি? ড্যাজলিং, মনুমেন্ট, হারমোনি, এলিগেন্ট, কোনটা হবে? ড্যাজলিং মানে কি করা, দীপ্তিমান যেটা বোঝায়। মনুমেন্ট স্থাপনা, এলিগেন্ট রুচিশীল, তারপর হচ্ছে হারমোনি মানে মিল। তার মানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি, তাহলে নেপালে হচ্ছে হারমোনিটা বেশি, হিন্দু এবং বুদ্ধিস্টের মধ্যে যে হারমোনি সেটা বোঝাচ্ছে। নাম্বার সি, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন অফ এ শ্রাইন, মানে মন্দিরের বা সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কোনটা হতে পারে? নিচ কন্টেনিং আ হোলি স্ট্যাচু, নিচ মানে একটা নির্দিষ্ট জায়গা বোঝায়। কন্টেনিং এ হোলি স্ট্যাচু, যেখানে হচ্ছে কী থাকবে, একটা স্ট্যাচু থাকবে, মানে মূর্তি থাকবে, মূর্তি থাকতে হবে, পবিত্র মূর্তি থাকতে হবে, তাই তো। গ্রাউন্ড ফর অ্যানিমাল স্যাক্রিফাইস, এটাকে তো আমরা এটা বলবো না, কালচারাল ইভেন্ট তো না, আর রিলিজিয়াস ইভেন্টও তো না। তার মানে কি, নিশ, এটা কিন্তু লেখা আছে NICHE, এটা সাউন্ড হচ্ছে গিয়ে, প্রনাউন্সিয়েশন হচ্ছে গিয়ে নিশ। হ্যাঁ, একটা নির্দিষ্ট জায়গা বোঝায় যেখানে হচ্ছে একটা মূর্তি থাকবে। লোসার ইজ সেলিব্রেটেড বাই দ্যান, লোসার কারা করে থাকে? লোসার প্রোগ্রামটা কাদের? হিন্দুদের, নেপালিজদের, চাইনিজ, বুদ্ধিস্ট, কাদের? স্পেশালি এখানে ফিক্সড করা হচ্ছে বুদ্ধিস্টদের।
ঠিক আছে। ওকে, নাম্বার ইতে চলে আসলাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নেম অফ এ ফেস্টিভ্যাল অ্যাকর্ডিং টু দ্য টেক্সট? কোনটা ফেস্টিভ্যালের নাম কি অনুযায়ী? টেক্সট আমাদের প্যাসেজটা অনুযায়ী বোঝা যাচ্ছে সহজে। লর্ড বুদ্ধা তো ফেস্টিভ্যাল না, কাঠমান্ডু না, ইউনেস্কো না, দুশেরা নামে যেটা ছিল সেটা। তারপর আসো, দ্য বিগেস্ট অ্যানিম্যাল স্যাক্রিফাইস টেক্স প্লেস। অ্যানিম্যাল স্যাক্রিফাইসটা হয় সেটা নেপালে কোথায় হয় বলেন তো? কোন টাইমটা হয়, কোন কোন মানে তাদের যে কি বলে ওটাকে পূজা টুজা করে যে, সেটা কোন এটাতে হয়, প্রোগ্রামটাতে হয়? আমরা জানি এটা ডিউরিং দুশেরা। তো প্যাসেজটা তো বড়, ইনফরমেশনগুলো খুঁজে পাওয়া কঠিন, তবে এই জন্যই যেহেতু ভাগ ভাগ করে দিয়েছে এবং তোমরা টাইটেলও দিয়েছো, টাইটেল দিয়েছিলে কোনটা কোন রিলেটেড, তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাবে, কোয়েশ্চেনটা করলে বোঝা যাবে আসলে কোন টপিকটা নিয়ে কথা বলছে। আমরা জিতে চলে আসলাম। নাম্বার জিতে কি আছে? হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড টেম্পারেট ইন লাইন 7? টেম্পারেট আমরা ওয়ার্ড মিনিং একদম লাস্টে পড়েছিলাম যে নাতিশীতোষ্ণ, না উষ্ণ না শীত, মানে যেখানে হচ্ছে কেমন লেভেলে থাকবে, খুব বেশি গরম না খুব বেশি শীতও না, তার মানে কি এটা মডারেট লেভেলে থাকবে, তাই তো? তার মানে হচ্ছে গিয়ে এই মডারেট যেটা বোঝাচ্ছে। হোয়াট ইজ ডেমোগ্রাফি? জনসংখ্যা তত্ত্ব বলতে আসলে কি বোঝায়? লাইন 11 নম্বর লাইনে দেওয়া আছে। এটা কিসের সাথে রিলেটেড? খুবই সহজ, আমি অলরেডি বলেও ফেলেছি এখন, সেটা হচ্ছে আমাদের এখানে পপুলেশনের সাথে রিলেটেড। তারপর আসো, হুইচ পার্ট অফ নেপাল ইজ এ প্লেন ল্যান্ড? নেপালে কোন পার্টটা হচ্ছে গিয়ে প্লেন? ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাউদার্ন, নর্দার্ন, কোনটা হবে? কোনটা? ইয়েস, সাউদার্ন পার্ট যেটা আছে, দক্ষিণ অংশ যেটা আছে সেখানে হচ্ছে প্লেন রয়েছে, ঠিক আছে। উত্তরের দিকে তো স্লোপ করা, তাই না, নর্দার্নে মানে একটু ঢালু না, সেটা কিন্তু বলা আছে প্যাসেজে। দেখি নাও জে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ক্যাস্ট ইন দ্য লাইন 13? 13 নম্বর লাইন দেওয়া আছে, লাইন গুনবা, সেন্টেন্স না, 1 2 3 এরকম লাইনগুলো। 13 নম্বর লাইনটা যেটা দেওয়া আছে এখানে কাস্ট, ক্যাস্ট বলতে বা কাস্ট বলতে কি বোঝাচ্ছে? মানে আমরা জাত যেটা বলি, মানে হিন্দুদের মধ্যে এরকম ভাগ আছে, তেমনি বুদ্ধিস্ট বা এগুলোর মধ্যেও সব ভাগ আছে। আমাদের মুসলমানদের মধ্যে কি ভাগ আছে? না, আমরা সবাই মুসলিম, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কোনটা হবে তাহলে? কি বোঝাচ্ছে? কালচারাল লেভেল বোঝাচ্ছে, সোশ্যাল ক্লাস বোঝাচ্ছে, স্পেসিস বোঝাচ্ছে, নাকি স্পেয়ার বোঝাচ্ছে? কালচারাল লেভেল মানে সংস্কৃতির সাথে রিলেটেড লেভেল, সোশ্যাল ক্লাস মানে সামাজিক ক্লাস। এই যে যত ধরনের আমাদের সমাজে ক্লাস আছে সবগুলা সমাজের তৈরি করা, ধনী গরিব বলো, মধ্যবিত্ত বলো, সবগুলা সমাজ তোমাকে তৈরি করে দেয়। কারণ জন্মগতভাবে কেউ কিন্তু কোনো ক্লাসে পড়ে না, মানুষ মানুষই, এখানে ক্লাস বলতে কিছু নেই, ঠিক আছে। তো সমাজের, তাহলে এই ক্লাস বলতে কী বোঝাচ্ছে? সমাজ। আর স্পেসিস তো প্রাণীদের বিভিন্ন যে ভাগগুলো আছে, মানুষের কথা বোঝাচ্ছে, পশু পাখি বোঝাচ্ছে, এবং স্পেয়ার মানে জাস্ট বিভিন্ন লেভেল বোঝায়। ওকে, তারপর আসো খেই, হুইচ পার্ট অফ দ্য নেপাল ইজ টেম্পারেট ক্লাইমেট? কোন পার্টে হচ্ছে নাতিশীতোষ্ণ আবহাওয়া রয়েছে, জলবায়ু রয়েছে, সেটা বলো তো কোনটা? অবশ্যই আমরা পড়েছিলাম যে সেন্ট্রাল হিল ট্র্যাক যেটা আছে, সেন্ট্রাল হিল ট্র্যাকটাই হচ্ছে আসলে এখানে টেম্পারেট ক্লাইমেট ছিল। ওকে, এখন দেখো, ইজ এ প্রেজেন্ট ইন নেপাল, কোন জিনিসটা নেপালে পাওয়া যায়? মনোথিজম, মনোথিজম মানে এক ধর্মে বিশ্বাস করা, মনো ইথনিসিটি মানে একটাই এখানে ইয়ে আছে, একটাই সম্প্রদায়ের কথা বলতে পারো, হচ্ছে এথনিক ডাইভার্সিটি, এখানে যে বিভিন্ন ধরনের মানুষের বৈচিত্র্যতা রয়েছে। তারপরে তোমার হচ্ছে মনোলিঙ্গলিজম, একটা ভাষা রয়েছে। এখানে হচ্ছে কোনটা প্রেজেন্ট? একদম এথনিক ডাইভার্সিটি, কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, বৌদ্ধ রয়েছে, হিন্দু রয়েছে, তারপরে উপজাতি রয়েছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে মানুষের এখানে ডাইভার্সিটিটা বেশি। নেপাল ইজ অ্যাডর্নড উইথ, নেপাল কী দিয়ে সাজানো? হিস্ট্রিক্যাল মস্ক দিয়ে, এটা তো হবেই না। মিথিক্যাল ক্রিয়েচার্স, মানে মিথিক্যাল বলতে হলো মিথোলজি, পৌরাণিক কাহিনী আছে, সেখানকার যে জীব, সে পৌরাণিক জীব দিয়ে। এনশিয়ান্ট টেম্পল, অনেক প্রাচীন মন্দির রয়েছে। এনশিয়ান্ট ক্রিয়েচার রয়েছে, ক্রিয়েচার মানে প্রাণীর কথা বোঝাচ্ছে, এরকম না, আমাদের এখানে নেপালে অনেক বেশি প্রাচীন মন্দির রয়েছে। Now we are in number N. How long does monsoon stay in Terai Plain? Terai Plain হচ্ছে মৌসুমি বায়ু বা মৌসুমি বায়ুটা কত দিন থাকে বা কত মাস থাকে বলা আছে। 4 months, 3 months, 5 months, 6 months, কত মান্থ থাকে এখানে? হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে 4 months থাকে, এটা বলাই আছে স্পষ্ট করে।
নাম্বার এটা মনে হয় এটার এমসিকিউ লাস্ট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড সাবলাইম? সাবলাইম মানে মহিমান্বিত বা অনেক বেশি সুন্দর, যেটা বোঝা যায় সেটা কোনটা হবে? স্টুপেন্ডাস মানে স্টুপিডিটি, পোর্টেন্টাস, মিরাকিউলাস, গ্লোরিয়াস। তাহলে কোনটা হবে? খুব ইজিলি বোঝা যাচ্ছে এটা হবে গিয়ে গ্লোরিয়াস। মিরাকিউলাস তো লাগবে না, কারণ হচ্ছে কি ওখানে এটা মিরাকুলাস বলতে মিরাকালকে বোঝা যায়, মানে ভাগ্য রিলেটেড বা অলৌকিক। অলৌকিক কিছু তো না, অনেক বেশি সুন্দর, গ্লোরিয়াস। সরি, আরেকটা আমাদের আছে পি নম্বর, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য টেক্সট? এখন আমরা সাধারণত সবগুলাতেই এইটা কোয়েশ্চেনটা করে থাকি, সবগুলা প্যাসেজ প্র্যাকটিস করলে, যে এখানে অথরের মেইন উদ্দেশ্যটা কি, যে লিখেছেন সেটা হচ্ছে কী বোঝাতে চাচ্ছে, আমাদের কী জানানোর চেষ্টা করেছে। সেটা কি ট্যুরিজম ইন নেপাল, নেপালের ভ্রমণ ব্যবস্থা নিয়ে, ডেমোগ্রাফিক ফিচার্স অফ নেপাল, আর জিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন অফ নেপাল, আর জেনারেল ডেসক্রিপশন অফ নেপাল? কোনটা জানানোর চেষ্টা করতে পারছে? নেপালের ভৌগোলিক অবস্থান জানার চেষ্টা করেছে, নাকি ওখানকার জনসংখ্যার ফিচারগুলো, নাকি ট্যুরিজম নিয়ে? আসলে বেসিক্যালি এখানে অনেকগুলো পয়েন্টে যেহেতু আসছে, তাহলে এটা আমরা বুঝতে পারছি এটা হলো জেনারেল ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করেছে, মানে টোটাল নেপালটাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। এখন দেখো কোয়েশ্চেন অ্যান্সার আমরা চলে আসছি অলরেডি। এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো একটু বড় হবে, একটু ধৈর্য ধরে একটু দেখতে হবে, কারণ হচ্ছে প্যাসেজটাই বড়, এখানে সব কিছুই আমাদের বড় করে লিখতে হবে, এত সহজে অ্যান্সার হবে না। সো ইজ নেপাল আ পিলগ্রিমেজ ডেস্টিনেশন? জাস্টিফাই ইউর অ্যান্সার। এই নেপাল কি তীর্থযাত্রীদের তীর্থস্থান কিনা, তাদের লক্ষ্য কিনা, সেটা জাস্টিফাই অ্যান্সার। আমরা তো অবশ্যই জানি, I think Nepal is a pilgrimage destination because there exists the temple of Pashupatinath, the sacred Hindu shrine for the Shiva devotees. Also, Nepal is the birthplace of Gautam Buddha, why the land is pilgrimage destination for Buddhist pilgrimage. তো দেখো এখানে একটা কথা হবে, গৌতম বুদ্ধ, দ্যাটস ওয়াই কথাটা বলতে হবে, যে এই এতগুলো বিষয় থাকার কারণে কিন্তু নেপাল হচ্ছে পিলগ্রিমেজদের ডেস্টিনেশন হয়ে থাকে। একটু ক্রিয়েটিভ হবে, আমি আগে বলেছি, একটু নিজের মতো করে লেখার চেষ্টা করতে হবে, ইনফরমেশন ওখান থেকে নিয়ে। রাইট 2 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ফেস্টিভ্যাল দাসাইন। দাসাইন নামে যে ওদের যে অনুষ্ঠানটা আছে সেটা সম্পর্কে ইনফরমেশন দিতে বলেছে। দ্য স্পেশালিটি অফ দ্য ফেস্টিভ্যাল দাসাইন ইজ দ্যাট ইট ইনভলভ দ্য বিগেস্ট অ্যানিমাল স্যাক্রিফাইস অফ দ্য ইয়ার। এটা তো একটা প্রথম একটা অন্যতম বিষয়, যে তখন প্রাণী উৎসর্গ করা হয় এই সময়টায়। ইট ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি ইন অক্টোবর, এবং এটা প্রোগ্রামটা করা হয়ে থাকে অক্টোবরে, সারা দেশ জুড়ে এটা করে থাকে। তারপর দেখো, দ্য কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচ কালচার হেরিটেজ সেন্টার অফ নেপাল। নেপালের কাঠমান্ডু যে উপত্যকা আছে সেটা হচ্ছে এখানকার সবচেয়ে বেশি সাংস্কৃতিক ঐতিহ্যের দিয়ে পরিপূর্ণ। এটা এলাবোরেট দ্য স্টেটমেন্ট ইন 2 or 3 সেন্টেন্সেস, এবং এটা 2টা বা 3টা সেন্টেন্স লিখতে বলেছে, তো এটা বুঝতেই পারছো বড় হবে। Okay, the sentence indicates that the Kathmandu Valley is enriched with cultural heritage of 3 ancient cities, representing an epitome of harmony in urban design, elegant architecture and refined culture. এই সবগুলো ইনফরমেশন এই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, তুমি ওই প্যারাটা খুঁজে বের করো, দেখো যেখানে আছে। কারণ হচ্ছে এখানে কি আছে, 3 এনশিয়েন্ট সিটিজ রয়েছে, রিপ্রেজেন্ট করছে কি, যে এই সিটিগুলা 3টা শহরে এপিটম অফ হারমোনি ইন আরবান ডিজাইন, এবং এখানে কিসের মিল রয়েছে, যে আরবান ডিজাইন, শহুরের যে ডিজাইন, এলিগেন্ট আর্কিটেকচার এবং রুচিশীল যে স্থাপত্য রয়েছে, এবং রিফাইন কালচার, তাদের কালচারটা অনেক বেশি পরিশোধিত, মানে অনেক সুন্দর কালচার, এটা বোঝাচ্ছে। এবং সেখানে হচ্ছে মোরওভার দ্য 7 মনুমেন্ট জোনস, ওখানে 7 মনুমেন্ট জোনস আছে, 7টা স্থাপত্য এখানে রয়েছে, সিচুয়েটেড উইদিন দ্য ভ্যালি আর্ন দেমসেলভ রিকগনিশন এজ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে বুঝতেই পারছেন যেখানে ইউনেস্কো তাদেরকে একটা আন্তর্জাতিক ঐতিহ্যগত স্থান দৃশ্যের হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার মানে এটা কত সুন্দর হতে পারে। নাম্বার 4, ইজ নেপাল আ ল্যান্ড অফ রিলিজিয়াস ট্রাঙ্কুইলিটি? মানে এখানে কি ধর্মীয় ট্রাঙ্কুইল মানে বোঝা হচ্ছে নীরব এলাকা, যেটা বোঝায়, তার মানে কি নেপাল হচ্ছে ধর্মীয় যে কাজকর্ম, ধর্মীয় যেখানে কার্যকলাপ হয় সেটার একটা শান্ত জায়গা কিনা, মানে ধর্ম নিয়ে কোনো ঝামেলা হয় কিনা, আসলে এটাই বোঝাতে চাচ্ছে, ধর্ম নিয়ে কোনো ঝামেলা হয় না, এটা এক্সপ্লেন করতে হবে। A great many Nepalese practice the rites and ritual of both Buddhism and Hinduism. মানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের যে কিছু তাদের নিয়ম, মানে তাদের যে ধর্মীয় কিছু কাজকর্ম আছে সেটা নেপালিরা করে থাকে। দে শেয়ার সেম টেম্পলস, অনেক ক্ষেত্রে তারা নিজেরা একই মন্দিরে করে বা শ্রাইনে করে, অ্যান্ড ওয়ারশিপ সাম ডেটিস অ্যাজ ইফ দে ওয়ার দ্য ফলোয়ার্স অফ সেম রিলিজন, এবং একই দেবী বা দেবতার পূজা করে থাকে, যাতে মনে হয় যেন তারা সবাই একই ধর্মের। দ্যাট ইজ ওয়াই নেপাল ইজ ল্যান্ড অফ রিলিজিয়াস ট্রাঙ্কুইলিটির জন্য
এখানে ধর্ম নিয়ে কোনো প্রকার ঝামেলা হয় না, ধর্মীয়ভাবে একটা শান্ত জায়গা। যেহেতু দুই ধর্মের মানুষ একই মন্দির ইউজ করতে পারে, তাহলে বুঝতে পারছো যে আসলে এখানে ঝামেলা হয় না। ডু ইউ থিঙ্ক দ্য 7 মনুমেন্ট জোনস ইন দ্য ভিলেজ আর ওথ বিং দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো, এক্সপ্লেন টু এস্টাবলিশ লজিক। এখন বিষয় হচ্ছে এই যে 7 মনুমেন্ট জোন যেটা আছে সেটাকে যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে, এটা আসলে কতটা লজিক্যাল সেটা তোমাকে বোঝাতে বলেছে। তো এটা আসলে নিজের মতো করে লিখতে হবে, আবার ইনফরমেশন প্যাসেজ থেকে নিতে হবে। আই থিঙ্ক দ্য 7 মনুমেন্ট জোনস ইন দ্য ভ্যালি আর ওর্থ বিং দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা হওয়ার যোগ্য। এজ দে আর অ্যারাউন্ড উইথ এখানে উইথ ডাবল হয়ে গেছে, এটা কেটে দিই। উইথ মেনি রিলিজিয়াস মনুমেন্ট আনইকুয়াল ইন দ্য ওয়ার্ল্ড, যেহেতু এখানে অনেকগুলো ধর্মীয় স্থাপত্য রয়েছে যেটা হচ্ছে বিশ্ব অন্য কোনোটার সাথে মিলে না বলতে এখানে বোঝাচ্ছে না যে ভিন্ন রকম, মানে এটা কোয়ালিটি বা সব কিছু মিলে অন্যদের থেকে আলাদা, অনেক বেশি হাই লেভেলের। ইন দ্য ভ্যালি দেয়ার আর অলসো 3 এনশিয়েন্ট সিটিজ রিপ্রেজেন্টিং অ্যান ইপিটম অফ হারমোনি ইন আরবান ডিজাইন, এলিগেন্ট আর্কিটেকচার অ্যান্ড রিফাইন কালচার। এখানে আরও কী রয়েছে, আরও হচ্ছে তোমার হচ্ছে 3টা এনশিয়েন্ট শহর রয়েছে, যেখানে হচ্ছে বোঝাই যাচ্ছে এখানে তাদের স্থাপত্য শিল্পের কথা বলো, তারপর হচ্ছে তাদের যে বিভিন্ন ধরনের বিল্ডিং বা কাজকর্মের যে ডিজাইন করা হয়েছে, নকশা করা হয়েছে, এবং তাদের যে পরিশোধিত কালচার, এই সবগুলা বিষয় মিলিয়ে হচ্ছে আসলে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার যোগ্যতা অর্জন করেছে। Number 4, number F, how is the geographic pattern of southern Nepal different from that of central Nepal? Central Nepal থেকে হচ্ছে দক্ষিণ নেপালের যে ভৌগোলিক অবস্থান সেটার পার্থক্যটা কী সেটা তোমাকে দেখাতে বলেছে। অবশ্যই লেখা আছে সাউদার্ন নেপাল ইজ আ লো অ্যান্ড প্লেন ল্যান্ড, সাউদার্ন নেপাল হচ্ছে নিম্নভূমি এবং সমভূমি, হোয়াইল সেন্ট্রাল নেপাল ইজ এ হিলি ল্যান্ড, এবং সেন্ট্রাল নেপালটা হচ্ছে অনেক বেশি পাহাড় পর্বত রয়েছে। সাউদার্ন নেপাল হ্যাজ নট সামার্স, সাউদার্ন নেপালে গ্রীষ্মকাল নেই, has not summers and warm winter. Here temperature is up to southern Nepal তো কি আছে, has not summer. Here temperature is up to 40 degrees centigrade in April, but summer the temperature okay, এখানে নটটা হবে না। সামার নেপালে কী আছে, আর সামারগুলো অনেক বেশি উষ্ণ, শীতকালেও গরম থাকে মোটামুটি, এবং টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসে সেন্টিগ্রেডে হয়ে যায় এপ্রিল মেতে। বাট সেন্ট্রাল নেপাল হ্যাজ টেম্পারেট ক্লাইমেট, এটা সব ইনফরমেশন প্যাসেজে দেওয়া আছে। হাওয়ার বোথ দ্য রিজিয়নস আর ইনফ্লুয়েন্সড বাই মনসুন, যদিও দুইটার মধ্যেও কী আসে, যদি একটু ভিন্ন, তারপর দুইটার মধ্যে কিন্তু মৌসুমি বায়ু প্রবাহিত হয়, সেন্ট্রালেও আছে সাউদার্নেও আছে। Okay, number G. Why do you think our tourists of different countries visit Nepal all the year round? কেন সারা বছর জুড়েই হচ্ছে নেপালে ভ্রমণকারীরা ভ্রমণ করতে আসে বিভিন্ন দেশ থেকে? অনেক সুন্দর জায়গা, তো এই জন্য আসে, অনেকগুলো পয়েন্ট আমরা পড়েছি। আই থিঙ্ক টুরিস্ট অফ ডিফারেন্ট কান্ট্রিজ ভিজিট নেপাল অল দ্য ইয়ার বিকজ অফ ইটস হিলস অ্যান্ড মাউন্টেন্স। এখানে তো বেসিক্যালি পাহাড় পর্বতের সংখ্যাটাই বেশি, সিনিক অ্যান্ড সাবলাইম বিউটি, অনেক বেশি সৌন্দর্যের জন্য, অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। দ্য মোস্ট স্পেশাল পার্ট অফ নেপাল ইজ দ্যাট ইট ইজ দ্য ল্যান্ড অফ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ যে পর্বত বা শৃঙ্গ রয়েছে সেটার জায়গা এটা। ইট অলসো হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস বিল্ড ইন দ্য এনশিয়েন্ট টাইম, এবং অনেক আগে মন্দির টন্দির কিন্তু আগেই বেশি নির্মাণ করা হয়েছে। তো ওই সময় যে সবচেয়ে প্রাচীন মন্দিরগুলো, সুন্দর মন্দিরগুলো কিন্তু এখানে রয়েছে, এই জন্য যাবে মানুষ। ডু ইউ থিঙ্ক নেপালস ডেমোগ্রাফিক ফিচার্স আর কমপ্লিকেটেড? এখানকার যে জনসংখ্যার বিষয়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে একটু ডিফারেন্ট, কমপ্লিকেটেড। কেন বা কেন না? অবশ্যই কমপ্লিকেটেড। I think Nepal's demographic features are complicated as there are many ethnic groups with different caste. যেহেতু এখানে বিভিন্ন উপজাতি গ্রুপ রয়েছে বা বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, ইন দিস স্মল কান্ট্রি দেয়ার লিভস 103 ক্যাস্ট অ্যান্ড এথনিক গ্রুপস, 103 জাতের মানুষ রয়েছে। জাত বলতে আমি আগেই বলেছি বিভিন্ন ক্লাস, মানে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, তারা এদেরকে শ্রেণীভুক্ত করেছে, এবং এথনিক গ্রুপস রয়েছে। এই জন্যই হচ্ছে এখানকার জনসংখ্যার বিষয়ের যে ফিচার বৈশিষ্ট্যগুলো একটু কমপ্লিকেটেড। সরি, এখানে ইউনিট 4 আসলে এটা আমাদের ইউনিট না, ইউনিট 4-6 না, আমাদের এটা আমরা জানি, আমাদের হচ্ছে ইউনিট 6 লেসন 1। ওকে, তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা আমাদের নিজেদের ট্রাই করতে হবে। আমরা আগে বলেছি এখান থেকে আমরা প্যাসেজ নিয়ে কাজটা করে থাকি, প্যাসেজ থেকে ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে আমরা মিলিয়ে কাজটা করে থাকবো।
ওখানে যে কনসেপ্ট আছে সেটা নিয়ে ট্রাই করো। ওকে, আশা করি হয়েছে। লিখে দাও, দেশ ইজ নোন এজ দ্য বার্থ প্লেস অফ গৌতম বুদ্ধা, তাহলে এখানে অবশ্যই নেপাল হবে। তারপর হচ্ছে ইট ইজ এ প্লেস অফ ড্যাশ ফর ইট ইজ এ প্লেস অফ পিলগ্রিমেজ, যেখানে তীর্থযাত্রা করা যায়। পিলগ্রিমেজ ফর বোথ হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট, দাস দে আর প্রিভিয়াস রিলিজিয়াস, কী আছে তাদের রিলিজিয়াস ট্রাঙ্কুলিটি আছে, রিলিজন নিয়ে কোনো ঝামেলা নাই, শান্ত। তারপর হচ্ছে কালচারাল তাদের হেরিটেজ যেটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে ওয়ান্ডারফুল সাইটস বাই ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে। নাম্বার 2, দেখো নেপাল ইজ আ লাভিং বিউটি অফ নেচার, ইট ইজ দ্য দেশ অফ এভারেস্ট। ওকে, ট্রাই করো। ওকে, হোম অফ এভারেস্ট। তারপর হচ্ছে নেপাল ইজ এ দেশ এশিয়ান ল্যান্ডলকড, মানে এটা কিন্তু চারপাশেই ভূমি, শুধু এটা কোনো নদী টদি বা নেই, চারপাশেই ভূমি, ল্যান্ডলকড এশিয়ান কান্ট্রি। তারপর হচ্ছে ডিফারেন্ট কি ওয়েদার আছে, ডিফারেন্ট টাইপস অফ ওয়েদার রয়েছে এখানে। সাউদার্ন পার্ট হ্যাজ ওয়েদার, কেমন ওয়েদার আছে, সাউদার্ন পার্টে টেম্পারেট ওয়েদার রয়েছে। তারপর হচ্ছে গিয়ে উইথ কালচারাল হেরিটেজ, আর কি আছে, কালচারাল ঐতিহ্য রয়েছে। তো এখান থেকে আমরা দুটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি। সো টুডে হোয়াট উই হ্যাভ লার্ন টুডে, আমরা হচ্ছে ইউনিট 6-এর শুরু করেছি, এবং ইউনিট 6-এর ইউনিট 6-এর লেসন 1 যে প্যাসেজটা ছিল আমরা স্টাডি করার পরে আজকে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করলাম, আনসারিং কোয়েশ্চেন করলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম। তো আমাদের যেটা থাকে অ্যাক্টিভিটিস, যেটা হোমওয়ার্ক যেটা থাকবে, সেটা হচ্ছে আমরা আজকে যে এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি, আমরা এগুলো আসলে স্টাডি করব, বাসায় কমপ্লিট করে ফেলবো। যা করি এর বাহিরেও কিন্তু আসে, মানে এইখান থেকে যেগুলো করেছি এগুলো আসবে এরকম না, এটা জাস্ট যাতে তুমি একটা কনসেপ্ট পাও প্যাসেজের সম্পর্কে কেমন কোয়েশ্চেন হতে পারে, এটা জাস্ট প্রিপারেশন নিয়ে রাখা, এর বাহিরে আসলে ইনশাল্লাহ পারবে, নো প্রবলেম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।